বলি ও গিন্নি, এক গ্লাস জল দাও না গো। আমি যে আর উঠে যেতে পারছি না ঠান্ডায়, গোটা গা যে শীতে কাঁপছে। তাই বুঝি? আর আমার বুঝি খুব গরম করছে। দেখতে পাচ্ছ চাদর গায়ে দিয়ে বসে আছি, তা তো আমার শরীর থেকে ঠান্ডা যাচ্ছে না। শীত এত পড়েছে, বাপ রে বাপ। সত্যি গিন্নি, আমাদের এই উত্তর পাড়াতে শীতটা যেন একটু বেশি, কিন্তু এত শীত করছে কেন বলো তো? এই সমস্যাটা কি আজকের? আমরা তো কবে থেকেই দেখে আসছি এই শীতকাল এলেই আমাদের এই উত্তর পাড়ায় প্রচন্ড ঠান্ডা পড়ে। আগে আমাদের কিছু মনে হতো না, কিন্তু যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে, ততই ঠান্ডাটা বেশি বেশি করে করছে। ঠিক বলেছ, কবে যে এই শীতের হাত থেকে মুক্তি পাবো? আরে শীতের হাত থেকে মুক্তি পেয়ে তুমি করবেটা কি? আবার তো সেই বিটকেল গরম এসে পড়লে ওই সারাক্ষণ বসে বসে শুধু ঘামতে হবে। সমস্যা সমস্যা, মাঝে মাঝে মনে হয় পৃথিবী থেকে বেরিয়ে গিয়ে চাঁদে গিয়ে থাকি, তবে যদি এই সমস্যা থেকে একটু মুক্তি পাই। কোথাও গিয়ে সমস্যা থেকে মুক্তি পাবে না। একটা কাজ করলে হয়, ওই শীতকাল এলে উত্তর পাড়া ছেড়ে দক্ষিণ পাড়ায় কারো বাড়িতে বসবাস করতে হবে, তবে যদি সুরাহা হয়। কিন্তু এই যুগে কে তার বাড়িতে থাকতে দেবে বলো দেখি? যদি আমরা সময় থাকতে দক্ষিণ পাড়াতে নিজেদের একটা ঘর তৈরি করে চলে আসতাম, তাহলে এই বুড়ো বয়সে এতটা ভোগান্তি হতো না। এখন আর সেসব ভেবে লাভ নেই। এখন এই বসে বসে শীতে কাঁপা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিকই বলেছ, ঠিকই বলেছ। যাই হোক, তুমি আমাকে কি জল খাওয়াবে না? জল সব বরফ হয়ে গেছে, ও শীতের রাতে জল খেতে হবে না আর। ওর তুমি বসে থাকো, আমি নিজে নিয়েই জল খেয়ে আসি। ওরে বাবা রে, মরে গেলাম রে! গিন্নি আমাকে বাঁচাও, আমার গায়ের উপর জল উল্টে পড়ে গেছে। ওরে বাবা, কি শীত করছে গো গিন্নি! আরে, এক গ্লাস জল নিতে গিয়ে তুমি গোটা জলের বালতিটাতেই উল্টে পড়ে আছো। কি সর্বনাশ! এই শীতের সময় তুমি পাগল হয়ে গেলে কেন এই রকম? গিন্নি, ইচ্ছে করে করিনি। এখন তুমি জ্ঞান না দিয়ে আমাকে টেনে তোলো এখান থেকে। আমার হাত পাগুলো যে ঠান্ডা হয়ে জমে যাচ্ছে, খুব শীত করছে আমার, তাড়াতাড়ি তোলো। যাই বলো গিন্নি, আমাদের বাড়িটা এমন জায়গায় আছে, না শীত আর না গরম। ছোটবেলাকার কথা আজকে খুব মনে পড়ছে। ছোটবেলার কথা মনে পড়ছে কেন এই শীতের সময়? ছোটবেলায় তোমরা কি করতে? কি করতাম না সেটা বলো? হ্যাঁ, পিকনিক করতাম, ঘুড়ি ওড়াতাম, মাঠ থেকে ধান উঠলে সেখানে খেলা করতাম, ধানের শীষ কুড়িয়ে বিক্রি করে বেড়াতাম। বাবা, তোমার বাবা এসব তোমাকে করতে দিত? আহা গিন্নি, আমার বাবাকে তো তুমি চেনো। উনি কিরকম ছিলেন বলে তোমার মনে হয়? না গো, এটা মিথ্যা বলবো না। তোমার বাবার মতন ভালো মনের মানুষ এখনকার যুগে পাওয়া দুষ্কর। তবে আমাকে কারোর সঙ্গে মিশতে কোনোদিন বারণ করতেন না, তাই জন্য তো ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে। আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি ছিলাম এক প্রকার মোড়ল, আমি যা বলতাম তাই হতো। আচ্ছা, তোমরা খেজুর গাছ থেকে কোনোদিনও খেজুর রস চুরি করেছিলে? আরে হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। ওই তো উত্তর পাড়ায় আমাদের নাসির কাকার খেজুর গাছ থেকে কত রস চুরি করে খেয়েছি। আর আমাদের উত্তর পাড়ার শীতটা একটু বেশি, আমরা রাতের বেলায় খেজুর রস চুরি করব বলে গায়ে লেপ কম্বল দিয়ে বসে থাকতাম। ধরা পড়েছিলে একবারও? একবার পড়েছিলাম, বাবার কাছে মার খেয়েছিলাম, কিন্তু বাবা লুকিয়ে লুকিয়ে বলেছিল আমার জন্য মাঝে মাঝে নিয়ে আসিস। সত্যি, শ্বশুর মশাই ছিলেন একজন মানুষ। তবে এখন আর পিকনিক হয় না বলে খুব খারাপ লাগে। মাঝে মাঝে তুমি উদ্যোগ নিয়ে পিকনিক করতে পারো তো নাকি? না গো গিন্নি, দু একবারই বাদ দিয়ে গ্রামের লোকেরা সেরকম আর নেই। সকলের মনে হিংসা ঢুকে গেছে। সকলকে তুমি নিয়ে আনন্দ করতে যাবে সেটি হবে না। এ ওকে দেখতে পারে না, ও তাকে পছন্দ করে না, এসব করেই চলছে, আর ভবিষ্যতেও এটা চলবে। ঠিকই বলেছ, কিছু কিছু মানুষের মনে অনেক পাপ ঢুকে গেছে। তাদের জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা কোনোটাকেই উপভোগ করতে পারে না আর কেউই। সবাই মিলে আনন্দ করে একটা ঋতুকে কাটাবো, সেই উপায় আর নেই। বাদ দাও গিন্নি, এসব ভাবনা চিন্তা করে আর লাভ নেই। যেমন চলছে চলতে দাও। তুমি এখন গরম গরম খাবার নিয়ে এসো, খেয়ে দে নাক ডেকে ঘুমাই। আরে ও রতন, তোমার কি খেজুরের রস করা হলো? তাহলে নেমে এসো, খাঁটি রস কিছুটা খেয়ে তারপর যাই। একটুখানি দাঁড়াও দাদা, আমার হয়ে গেছে, আমি যাচ্ছি এক্ষুনি। দাও দাও রতন, এই সকালবেলায় খেজুর রস খেলে একদম চাঙ্গা হয়ে যাই।
হ্যাঁ, এই সকালবেলায় খাঁটি খেজুরের রস শরীরের কত উপকার করে জানো? সে তো তোমাকে দেখলেই বুঝতে পারছি। তোমাদের এই উত্তর পাড়ায় এত শীত, কিন্তু তাতেও তোমার উপর শীতের কোনো রকম প্রভাব পড়েনি। তা যা বলেছো দাদা, আমাদের উত্তর পাড়ার শীতটা একটু অতিরিক্ত, কেন যে হচ্ছে এরকম জানি না। আরে এর দোষ তোমার আমার নয়, তুমি ভেবে দেখো, তোমাদের উত্তরের দিকে যে জঙ্গলটা আছে সেখানকার গাছগুলো তো প্রায় কেটে কেটে শেষ করে ফেলেছে সবাই। সেই জন্যই উত্তরের শীতল বাতাস কোনো কিছু বাধা না পেয়েই তোমাদের দিকে ধেয়ে আসছে। এই দিক দিয়ে তোমাদের খুব ভালো দাদা, তোমাদের দক্ষিণ পাড়ার দিকটা অতটা শীত নেই। হ্যাঁ তা বটে, তা তুমি তো আমার বাড়িতে গিয়েও থাকতে পারো। নিজের বাড়ি ছেড়ে কোথায় যাব দাদা? আর শীতকাল কি একদিন দুদিনের কথা? সারা শীতকালটা কি তোমার ঘরে থাকা যায়? এখন আর সেসব যুগ নেই দাদা। তা তুমি এই খেজুরের রস দিয়ে গুড় বানাবে তো, নাকি এবছর বানাবে না? হ্যাঁ দাদা, বানাবো। ওই একটা জিনিসই তো আমাদের পরিবারের ঐতিহ্য। আমাদের তৈরি গুড় গ্রামের সকলে খুব পছন্দ করে। শুধু পছন্দ করে নয়, রুটি মুড়ি এসব দিয়ে খেতে খুব ভালো লাগে। একদম তাজা খাঁটি তো। এখনকার দিনে খাঁটি জিনিস আর কোথায় পাওয়া যায় বলো তো? সেটাই হচ্ছে কথা। তা তুমি কোথায় চললে দাদা? জমির ধানগুলো একবার দেখে আসি। এবার তো তুলতে হবে, ধান কাটবার জন্য লোক দেখতে হবে। অনেক কাজ রে ভাই। ঠিক আছে, তোমাকে আর অপেক্ষা করাবো না, তুমি তাহলে খেজুর রস খেয়ে কাজে বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। আরে ও লতা দিদি, কি করছো গো? বলি তোমাদের পাড়ায় শীত কেমন? আরে নীলিমা, এসো এসো। শীত তো ভালোই পড়েছে গো। তা তোমাদের কি খবর বলো? অনেক দিন তো আসোনি। আর বলো না ভাই, শীতের ঠেলায় টিকতে পারছি না। আমাদের উত্তরপাড়ায় যে এত কেন শীত সেটাই বুঝতে পারি না। খেতে বসতে ঘুমোতে একটুও শান্তি নেই। সব কিছু জানো একেবারে বরফ হয়ে জমে আছে। তোমাদের উত্তরপাড়ার শীতটা অনেকটাই বেশি। তোমরা তো দক্ষিণ পাড়ায় একটা বাড়ি করে নিতে পারো। শীতকালটা না হয় সেখানেই থাকলে। এইভাবে কি কষ্ট করে থাকা যায়? সে আর কি করে হবে বলো? আমাদের যে সেরকম টাকা পয়সা নেই যে আমরা রাতারাতি দক্ষিণ পাড়ায় এসে একটা বাড়ি করে নিতে পারবো। ওই খেজুরের গুড় তৈরি করে তারপর সেটা বিক্রি করে ক টাকাই বা লাভ হয় বলো? সত্যি গো, তোমাদের দেখলে কষ্ট হয়। এই শীতকালে সবাই যখন আনন্দ করে থাকে, তোমরা কি কষ্টটাই না পাও। কি আর করা যাবে, এটাই হয়তো আমাদের ভাগ্যে লেখা আছে। তাই জন্যই তো তোমার বাড়িতে একবার এলাম, একটু হাঁটাও হলো। তোমার সঙ্গে বসে একটু গল্প করি, তারপর রোদ উঠলে বাড়ি গিয়ে রান্না বান্না চাপাবো। এবারে কিন্তু আমাদেরকে খেজুর গুড় দিয়ে যেও, আগে থেকেই বলে রাখলাম কিন্তু। হ্যাঁ গো হ্যাঁ, সে আর বলতে হবে না। এই দেখো না, আমাদের পাড়ায় এত শীত, তবু তোমার দাদা একদম ভোরবেলায় উঠেই গাছ থেকে খেজুরের রস নামাতে চলে যাবে। আমি বলি একটু পরে যাবে, কিছুতেই আমার কথা শুনবে না। আসলে ওরা ছোট থেকে শীত সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আর তাছাড়াও খেজুরের রস বেশিক্ষণ গাছে রাখলে অসুবিধা আছে, তাতে পোকামাকড় লেগে যেতে পারে। আবার অনেক পাখিরাও এসে মুখ দেয়। সে তো জানি, তবু এই প্রবল শীতকে অগ্রাহ্য করে কি করে যে যায় আমি বুঝতে পারি না। তার দাদা কোথায়? তোমার দাদাও তো সকালবেলায় উঠেই চলে গেল মাঠে। বলল যাবার সময় রতনের কাছ থেকে খেজুর রস খেয়ে যাব। তোমাদের জমি থেকে ধান ওঠানো কবে হবে? এই তো আর কয়েকদিনের মধ্যেই হবে। তোমার দাদা লোকজন খুঁজতে গেল, তাদেরকে আবার টাকা পয়সা দিতে হবে। মাথায় অনেক চাপ, বুঝলে? হ্যাঁ সত্যি তাই, সব কাজেই চাপ আছে। ঠিক আছে দিদি, তুমি তাহলে বসো, আমি যাই দেখি ঘরের কাজগুলো বরং সেরে ফেলি। কিছু কাপড় জামা কাচতে হবে। জল যা ঠান্ডা, হাত দিতেই ভয় পাচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? কই গো, কত ডাকবো, একবার বেরিয়ে এসো। কি হলো তোমার? তুমি এরকম ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? কি শীত করছে নাকি? শীত করছে তো বটেই, সেই কারণেই তো আমি ভাবছি একবার বাজারের দিক থেকে ঘুরে আসবো, কিছু আনতে হবে। বাজারে যখন যাচ্ছ কিছু না এনে ফিরে আসবে কেন? সবজিপত্র যা পাও নিয়ে আসবে। আরে সেই জন্যই তো তোমাকে এতক্ষণ ধরে ডাকছি। ওই আমাকে বাজারের ব্যাগটা দাও তো। এই নাও। আর একটা যদি মাছ পাও তাহলে বড় দেখে নিয়ে আসবে তো। অনেকদিন মাছের গরম গরম ঝাল খাওয়া হয়নি। ঠিক আছে, মাছ পেলে অবশ্যই নিয়ে আসবো। আর কিছু লাগবে? এখন কি বাজারে খেজুর গুড় পাওয়া যাবে? সেটা তো বলতে পারছি না।
খেজুর গুড় মনে হচ্ছে এখনো তৈরি হয়নি, হলে তো রতন আমাদেরকে দিয়ে যেত। আরে সে তো দিয়ে যায়, তার জন্য নয়, আমি বলছিলাম যে বাজারে যদি অন্য কারোর কাছে পাও তাহলে একটু নিয়ে এসো। ঠিক আছে, তাই নিয়ে আসবো। আমি তাহলে এখন চললাম। পথে যেন আবার কারোর সাথে বেশিক্ষণ গল্পে মেতে যাওয়া না হয়, আমি এখানে বাজারের আশায় বসে থাকবো। আরে ঠিক আছে ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি ঠিক সময়ে চলে আসবো। গিন্নি, মনে হচ্ছে এটাই আমার শেষ শীতকাল, আর মনে হচ্ছে আমার শীতকাল দেখা হলো না গো। আরে তুমি এসব কথা কেন বলছো? এমন কি হয়েছে তোমার? শরীর একটু খারাপ করেছে, ও আবার ঠিক হয়ে যাবে। না গিন্নি, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, তাকাতে পারছি না ভালো করে, গলায় ব্যথা, আর এই যে কাশি হচ্ছে, এসব কিছু আর একসঙ্গে সইতে পারছি না। তুমি ওইভাবে বলো না তো, কালকে রাতে জলটা গায়ে পড়ে গিয়েছিল, তাই তোমার এই অবস্থা হয়ে গেছে। তার উপরে এত ঠান্ডা, এই সময় যদি অন্য কারোর ঘরে রাখা যেত তাহলে খুব ভালো হতো। কি রাখবার কথা বলছো? জল? আরে জল কেন রাখতে যাব, আমি তোমাকে রাখার কথা বলছি। আরে ও শঙ্কর কাকা, কোথায় তুমি? এই নাও, তোমার জন্য খাঁটি খেজুরের রস এনেছি, তুমি দিয়ে যেতে বলেছিলে তো। আরে রতন, তুই এসেছিস? দেখ না এদিকে কি ঝোঁক কি। কেন গো কাকি, কি আবার হলো? আর বলিস না, তোর কাকার শরীরটা আজকে সকাল থেকে খুব খারাপ, প্রচন্ড কাশি হচ্ছে আর সর্দি করে গেছে। হবেই তো, আমাদের উত্তরপাড়ায় এত শীত, এই শীত কি তোমরা সহ্য করতে পারো? শীত তো বটেই, তার উপরে আবার কালকে রাতে তোর কাকা জল খেতে গিয়ে জলের বালতি নিয়ে উল্টে পড়ে গেছে। সে আবার কি, জলের বালতিতে মুখ ডুবিয়ে জল খাচ্ছিল নাকি? আর কি বলবো বল, কিন্তু এখন যদি তোর কাকাকে এইভাবে এখানে ফেলে রাখা হয় তাহলে তো খুব খারাপ হবে। হ্যাঁ, রাতে তো আরো শীত পড়বে, তখন আরো শরীর খারাপ হয়ে যাবে কাকার। কাকাকে তো এভাবে ফেলে রাখা যায় না। তুই কিছু একটা কর রতন। আচ্ছা কাকিমা, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কাকাকে আমরা দক্ষিণ পাড়ায় সরিয়ে নিয়ে চলে যাব, মানে যতক্ষণ না কাকা সুস্থ হচ্ছে আর কি। কিন্তু দক্ষিণ পাড়ায় কোথায় নিয়ে যাবি? সেই দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি রাজি আছো কিনা বলো। আরে রাজি থাকবো না কেন, তোর কাকাকে তো সুস্থ করতে হবে, তুই যেটা পারিস কর, একটু দেখ ভাই। ঠিক আছে, তোমার কোনো চিন্তা করবার প্রয়োজন নেই, আমি ব্যবস্থা করছি। যা বাবা, এটা কেমন হলো? এখানে তো একটাও কেউ দোকান নিয়ে বসেনি, তাহলে কি বাজার এত তাড়াতাড়ি উঠে গেল নাকি এখনো বসেনি? আরে ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না, কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে ওই তো একজন আসছে বলে মনে হচ্ছে, আরে গোপাল মনে হচ্ছে তো। আরে নিশিকান্ত বাবু, আপনি এখানে? কি ব্যাপার, কি করছেন? আরে গোপাল, আমি এসেছিলাম কিছু বাজার করে নিয়ে যাব বলে, কিন্তু এখানে এসে দেখছি সবই ভোঁভা। আরে বাজার কোথায় পাবেন, আমাদের উত্তর পাড়ায় এত শীত, এখানে কেউ বাজার বসাতে পারে না সকালবেলায়। এই ব্যাপারটা তো জানা ছিল না, আগে তো কোনোদিন এরকম হয়নি। আগে তো এত ঠান্ডার কবলে মানুষ পড়েনি। আরে দোকানদারেরা যে ভোরবেলায় এসে দোকান দেবে সেই উপায়ও তো নেই, এই ঠান্ডায় কে আসতে যাবে বলুন তো। এই রে, তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে। আমার গিন্নি আবার আজকে একটা মাছ কিনে নিয়ে যেতে বলল। হয় আপনি কিছু একটা ব্যবস্থা করুন এই শীতের হাত থেকে আমাদের উত্তরপাড়াকে অন্তত রক্ষা করবার জন্য, আর নয়তো একে একে সব কিছুই আমাদের গ্রাম থেকে উঠে যাবে। কিন্তু আমি আর কি ব্যবস্থা করব বলো দেখি, আমার তো প্রকৃতির সঙ্গে লড়াই করবার ক্ষমতা নেই। জঙ্গলটাকে ধ্বংস করে দিয়েই হয়েছে যত সমস্যা, যদি জঙ্গল আজকে থাকতো তাহলে এই অসুবিধাটা হতো না। তুমি ঠিকই বলেছো গোপাল। ঠিক আছে, আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। আজকে গিন্নির কাছে একটু ধ্যাতানি খেয়ে নি। চলো গোপাল, তাহলে এলাম। গোপালদা, আরে ও গোপালদা, বাড়িতে আছো? একবার বেরিয়ে এসো, তোমার সাথে কিছু কথা আছে। আরে তোমরা এসো এসো, তোমার দাদা তো এখনো আসেনি গো, কিছু দরকার ছিল নাকি? আর বলো না দিদি, আমাদের উত্তরপাড়ায় এত শীত পড়েছে, এর মধ্যে আমাদের শঙ্কর কাকার শরীরটা আবার খারাপ হয়ে গেছে। সে কি, এত বয়স্ক মানুষটা শরীর খারাপ হয়ে গেল, তাহলে তো ওনাকে ওখানে রাখা যায় না। ঠিক সেই অনুরোধটা করতেই তোমার কাছে এসেছিলাম, মানে যতদিন না সুস্থ হচ্ছে শরীরটা ততদিন যদি।
সে তো বটেই, এটা তো আমাদের দায়িত্ব। আমাদের গ্রামের একজন বয়স্ক মানুষ অসুস্থ হয়েছে, তাকে এইভাবে ছেড়ে দিলে হয়? যাক বাবা, তবে একটু চিন্তামুক্ত হলাম। মানে আমি একেবারে কথা দিয়ে চলে এসেছিলাম ওদেরকে। তুমি তাহলে একটা কাজ করো না, তোমার দাদা বাড়ি এলে তোমরা দুজনে মিলে শঙ্কর কাকাকে ধরে ধরে এখানে নিয়ে চলে এসো। ঠিক আছে, তাই হবে। 2-1 দিনের ব্যাপার, তোমাদের একটু কষ্ট হবে, বুঝতে পারছি দিদি। আরে না না, সেই নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের একটা আলাদা ঘর আছে তো, সেখানে থাকবে। আর এভাবে বুড়ো বুড়িকে বিপদের সময় বাইরে ছেড়ে দেওয়া যায় না তো। তোমার কোনো চিন্তা নেই দিদি, আমিও আসবো, যাতে তোমার একার খাটাখাটনি না হয়। আরে ঠিক আছে গো, তোমার চিন্তা করো। গিন্নি, কিছুই পেলাম না গো। কেন, বাজার উঠে গেছে নাকি? বাজার বসেনি। তার মানে আমাদের উত্তরের মাঠে যে এত বড় বাজার বসতো, তারা কোথায় গেল? শীতের ভয়ে কেউ আর ওখানে বসে না, সকলে ওখান থেকে পালিয়ে গেছে। কি অবস্থা! তাহলে আমাদের গ্রামটা তো আবার রসাতলে চলে যাবে। অনেক কষ্ট করে বাজারটাকে টেনে আনা হয়েছিল। আরে উত্তর পাড়ায় প্রচন্ড ঠান্ডা গো, সেই জন্যই তো কেউ থাকতে পারছে না। সেটা আমি আগেও শুনেছি, কিন্তু তোমার উচিত ছিল গ্রামের বাজারটাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে দক্ষিণের কোনো মাঠে বসানো। কিন্তু সেটা এখন আর ভেবে কি হবে? আবার সেই আগের মতো কষ্ট করে বাজারঘাট বসাতে হবে। সত্যি আমি যে কি ভুল করি না। ভেবেছিলাম গ্রামের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু এখন দেখছি সে যাকে তাই। যাক, ওসব চিন্তা ভাবনা করে আর লাভ নেই। খাবে এসো, খেয়ে দিয়ে ঘুমাও, তাহলেই হবে। আবার এই বুড়োটার জন্য তোরা এত কষ্ট করতে গেলি কেন বাবা? আমার তো দিন শেষ হয়ে গেল, আর বেঁচে থেকে কি করব বল? ও কথা বলো না কাকা, তুমি আমাদের গ্রামের একজন বয়স্ক ব্যক্তি, তোমাকে এই শরীর খারাপ নিয়ে ছেড়ে দিলে হয়? সেদিন জলটা যদি আমার গায়ে উল্টে না যেত, তাহলে এরকম হতো না। শুধু জল উল্টে গিয়ে হয়নি, তার উপরও শীতটা বেশ ভালোই পড়েছে। তোমাদের উত্তর পাড়ায় এই ঠান্ডায় থাকা যায় না, তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে। কি করবে বলো তো গোপালদা? চলো তো রতন, আমরা একবার নিশিকান্ত বাবুর কাছে যাই। নিশিকান্ত বাবু যদি পুরনো কাচারি ঘরটা খুলে দেয়, তাহলে তোমরা শীতকালটা ওখানেই ভালো মতো কাটাতে পারবে। চলো চলো, তাহলে বলে দেখা যাক। এই হচ্ছে ব্যাপার বাবু, এখন আপনি বলুন আমরা কি করব। সে তো বটেই, আমার অনেক আগেই এর একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমারই ভুল হয়েছে জানো। শীত এলে আমাদের যে কত কষ্ট হয়, আপনাকে আর বলে বোঝাতে পারবো না। সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এখন সময় এসেছে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার। এই বছর থেকে শীতটা যেন আরো বেশি করতে শুরু করেছে। শুনলাম নাকি বাজার ঘাটও এই কারণে বসেনি। হ্যাঁ গিন্নিমা, আপনি ঠিকই শুনেছেন। আমার সাথেই তো বাবুর দেখা হলো, আমি তো বাবুকে বললাম। মাঝখান থেকে বৃদ্ধ মানুষটার শরীর খারাপ হয়ে গেল, এখন কেমন আছেন উনি? শীতটা ওখানে বেশি ছিল তো, তাই জন্য বুকে সর্দি জমে গেছিল। আজকে থেকে শুশ্রূষা করছি, কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। সত্যিই তো, আমাদের গ্রামে একটা ভালো ডাক্তারখানা পর্যন্ত নেই। চিকিৎসা করবার জন্য পাশের গ্রামে যেতে হয়। এসব জিনিস তোমার চোখে পড়লো না কেন বলো তো? আসলে দোষটা গ্রামবাসীদের। তারা যদি আমাকে একটা ডাক্তারখানা চেয়ে বসতো, তাহলে আমি কি করে দিতাম না। কিন্তু ওরা তো কিছুই দাবি করেনি। আমি জানি ওরা ভালো আছে। আসলে বাবু, আপনাকে গ্রামের মানুষেরা বড়ই ভালোবাসে, তাই জন্য আপনার উপর চাপ সৃষ্টি করতে চায়নি। যাক, এবছরে তোমাদের উত্তর পাড়ার শীত আমার চোখ খুলে দিয়ে গেল। গ্রামের মানুষ না বললেও একটা ঋতু আমাকে জানিয়ে দিল আমাদের গ্রামে কত কি এখনো অভাব পড়ে আছে।